হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপথিক্যারি ডায়েরিজ সিজন 1 এ 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা মাও মাওকে দেখতে পাই। সে একটা স্বপ্ন দেখছিল যেখানে সে তার বাবার সাথে আছে। হঠাৎ ঘুম ভেঙে যেতেই তার মনটা কেমন যেন করে ওঠে। তার মনে চিন্তা আসে, বাবা ঠিক আছে তো? আসলে আগের দিন গার্ডেন পার্টিতে বিষাক্ত স্যুপটা খেয়ে ফেলার কারণে মাও মাওয়ের বন্ধুরা তার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিল, তাই তারা তাকে জোর করে শুইয়ে দিয়েছিল, যার ফলে সে একটা লম্বা শান্তির ঘুম দিতে পেরেছে। কিন্তু ঘুম থেকে উঠেই তার আর একটা চিন্তা মাথায় আসে, মেকআপ। সে ভাবে, আমি মেকআপ ছাড়া বাইরে যেতে পারবো না। এখানে মাও মাওয়ের চরিত্রের একটা অদ্ভুত দিক ফুটে ওঠে। তার মুখে যে কালো দাগগুলো দেখা যায় সেগুলো আসলে তার নিজের তৈরি করা মেকআপ। সে নিজেকে কুৎসিত দেখাতে চায় যাতে প্রাসাদের ভেতরের কুদৃষ্টি থেকে বাঁচতে পারে। এটা তার বুদ্ধিমত্তা এবং আত্মরক্ষার একটা অসাধারণ কৌশল। এর পরের দৃশ্যে মাও মাও জেড প্যাভিলিয়নের উপপত্নী লেডি গিওকুইওর সাথে দেখা করতে যায়। গিওকুইও তাকে দেখে কিছুটা বকা দিয়ে বলেন যে তাকে তো আজ আরাম করতে বলা হয়েছিল, আর তিনি মাও মাওয়ের মুখের কালো দাগের মেকআপ দেখে আবারও অবাক হন। মাও মাও উত্তরে জানায় যে এই মেকআপ ছাড়া সে স্বস্তি বোধ করে না। গিওকুইও তখন বলেন, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো, কালকের ঘটনার পর সবাই তোমার ব্যাপারে জানার জন্য খুব আগ্রহী হয়ে উঠেছে। এরপর তিনি প্রসঙ্গ পাল্টে বলেন, যাই হোক, আজ সকাল থেকে গাওশন তোমার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছিল, তাই আমি ওকে বাগানে ঘাস তোলার কাজ দিয়ে দিয়েছি। এই কথা শুনে মাও মাও মনে মনে ভাবে, গাওশন গার্ডেন পার্টিতে তিনি এত উঁচু আসনে বসেছিলেন, আর এখন এখানে বসে ঘাস তুলছেন। লোকটা আসলেই অনেক দয়ালু। মাও মাও আরও বিশ্লেষণ করে যে সম্ভবত গাওশন নিজের সহজ সরল আচরণের মাধ্যমে এখানকার দাসীদের মন জয় করার চেষ্টা করছেন, যা তাকে একজন সাধারণ কর্মচারী থেকে অনেক বেশি প্রভাবশালী করে তুলেছে। এই সব ভাবতে ভাবতে মাও মাও গিওকুইওর কাছ থেকে পার্লার ব্যবহার করার অনুমতি নিয়ে গাওশুনের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে জিনশির নির্দেশে গাওশুন সেই বিষাক্ত স্যুপের বাটিটা সাবধানে সরিয়ে রেখেছে। গাওশুন বাটিটা দেখালে মাও মাওয়ের গোয়েন্দা সত্তার সঙ্গে সঙ্গে জেগে ওঠে। সে জিজ্ঞেস করে, তুমি এটা খালি হাতে ধরনি তো? গাওশুন জানায় যে না, সে বিষ পরীক্ষার জন্য 1 চামচ স্যুপ বের করে বাটিটাকে একটা কাপড়ে জড়িয়ে রেখেছিল। এই কথা শুনে মাও মাওয়ের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে সাথে সাথে তার সরঞ্জাম বের করে, ক্লিপ ক্লিপ ক্লুক ক্লুক করে একটা বিশেষ পাউডার তৈরি করে। তারপর একটা ব্রাশের সাহায্যে খুব সাবধানে সেই পাউডারটা বাটির গায়ে লাগাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বাটির গায়ে আঙুলের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। গাওশুন অবাক হয়ে বলে, এগুলো তো সেই সব লোকের আঙুলের ছাপ যারা বাটিটা পরিষ্কার করার পর ধরেছিল। মাও মাও বলে, একদম ঠিক, আর এই ছাপগুলো দেখেই আমরা বুঝতে পারবো তারা বাটিটা কিভাবে ধরেছিল। এই কথা বলতে বলতেই মাও মাওয়ের মাথায় যেন বিদ্যুতের ঝলক খেলে যায়। সে লেডি লিশুর ফুড টেস্টারের কথা ভাবতে শুরু করে। গাওশুন মাও মাওয়ের মুখের ভাব দেখেই বুঝে যায় যে সে রহস্যের কিনারা খুঁজে পেয়েছে। সে অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুমি কি কিছু বুঝতে পেরেছো? এখানে মাও মাও সরাসরি উত্তর না দিয়ে ফুড টেস্টারকে বাঁচানোর জন্য একটা গল্প তৈরি করে। সে বলে, আমার অনুমান অনুযায়ী এই বাটিটা 4 জন ধরেছিল। প্রথম জন যে স্যুপ পরিবেশন করেছে, দ্বিতীয় জন যে বাটিটা তুলেছে, তৃতীয় জন লেডি লিশুর ফুড টেস্টার, আর চতুর্থ জন হলো সেই ব্যক্তি যে এতে বিষ মিশিয়েছে। গাওশুন বিভ্রান্ত হয়ে প্রশ্ন করে, কিন্তু যদি তাই হয় তাহলে একজন সাধারণ ফুড টেস্টারের আঙুলের ছাপ এত মূল্যবান বাটিতে কেন থাকবে? মাও মাও ব্যাখ্যা করে, ফুড টেস্টার বাধ্য হয়ে বাটিটা অদল বদল করেছে। সে জানতো না যে ওটাতে বিষ মেশানো আছে। গাওশুন আরো গভীরে গিয়ে বলে, তার মানে ওই দাসী লেডি লিশুকে হুমকি দিচ্ছে? কিন্তু কেন? দয়া করে আমাকে পুরোটা বুঝিয়ে বলো। তখন মাও মাও তার আসল থিওরিটা বলতে শুরু করে। সে বলে, তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এটা শুধু আমার একটা অনুমান। গার্ডেন পার্টির দিন লেডি লিশু লেডি ডিওকুইওর মতো গোলাপি রঙের পোশাক পরেছিলেন, কিন্তু অবাক করার মতো বিষয় হলো লিশুর দাসীরা তার সাথে মেলানো পোশাক না পরে সাদা পোশাক পরেছিল। প্রত্যেক দাসীর উচিত তার কর্ত্রীকে সমর্থন করা। আমি সেদিন লেডি আডুয়োর দাসীদের লেডি লিশুর দাসীদের এই ব্যাপারে বকাঝকা করতেও দেখেছি। মাও মাও আরও বলে, ইনার কালেস শত্রুতে ভরা। এখানে উপপত্নীরা শুধুমাত্র তাদের নিজেদের দাসীদেরই বিশ্বাস করতে পারে। লেডি লিশু তার দাসীদের বিশ্বাস করে ওই পোশাকটা পরেছিলেন, তিনি বুঝতেও পারেননি যে এটা তাকে নিয়ে মজা করার একটা চক্রান্ত ছিল। গাওশুন বলে, তাই সেই দাসী লেডি লিশুকে আরো হেনস্থা করার জন্য তার খাবার বদলে দিয়েছিল। মাও মাও বলে, হ্যাঁ, কিন্তু সে জানতো না যে ওই খাবারে বিষ আছে। যাই হোক, ভাগ্য ভালো যে লেডি লিশুর প্রাণ বেঁচে গেছে। গাওশুন প্রশ্ন করে, কিন্তু কোনো দাসী এমন কাজ কেন করবে?
মাও মাও দীর্ঘশ্বাস ফেলে বলে, লেডি লিশু খুব কম বয়সে আগের সম্রাটের উপপত্নী হয়েছিলেন। সম্রাটের মৃত্যুর পর তিনি প্রাসাদ ছেড়ে চলে যান। এটা খুবই দুঃখজনক। আমাদের মেয়েদের ছোটবেলা থেকে শেখানো হয় যে একজন স্ত্রীকে তার সব কিছু ত্যাগ করে স্বামীর চরণে নিজেকে উৎসর্গ করতে হয়। লেডি লিশু সেই প্রথা পালন করে আবার প্রাসাদে ফিরে এসে তার মৃত স্বামীর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভাবা যায় কতটা জঘন্য একটা সম্পর্ক। আমার মনে হয় কোনো দাসী হয়তো এই ব্যাপারটা মেনে নিতে পারেনি। এরপর মাও মাও বাটির কিনারায় থাকা একটা বিশেষ ছাপ দেখিয়ে বলে, আমার ধারণা এই ছাপটা বিষ মেশানো ব্যক্তির। সে বিষ মেশানোর সময় বাটিটা এইভাবে ধরেছিল। এই পদ্ধতিটা আমাকে হোংনিয়াং শিখিয়েছে। এই কথা বলে মাও মাও চলে যেতে উদ্যত হয়। কিন্তু গাওশুনের মনে একটা প্রশ্ন খচখচ করছিল। সে মাও মাওকে থামিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কালকে লেডি লিশুর ফুড টেস্টারকে কেন বাঁচিয়েছিলে? এই প্রশ্ন শুনে মাও মাও চমকে ওঠে এবং তার মধ্যে একটা রাগের ঝলক দেখা যায়। গাওশুন তাড়াতাড়ি বলে, এটা কোনো জেরা নয়, আমি শুধু জানতে চাই। মাও মাও সরাসরি উত্তর দেয় না, ইশারায় বুঝিয়ে দেয় একজন উপপত্নীর জীবনের চেয়েও একজন দাসীর জীবন বেশি মূল্যহীন, বিশেষ করে যারা বিষ পরীক্ষা করে তাদের জীবন। গাওশুন মাও মাও এর গভীর কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় এবং বলে, আমি তোমার কথাগুলো মাস্টার জিনশিকে বোঝানোর চেষ্টা করব। এই বলে সে বিদায় নেয়। গাওশুন চলে যাওয়ার পর মাও মাও একা একা বলে, আমার তো লিডি লিশুর ফুড টেস্টারকে ধন্যবাদ জানানো উচিত। ওর জন্যই আমি এমন দারুণ একটা বিষ চেখে দেখার সুযোগ পেলাম। ইস, যদি স্যুপটা গিলে ফেলতে পারতাম। এরপরের দৃশ্যে গাওশুন সব ঘটনা জিনশিকে জানায়। সব শুনে জিনশি বলে, তার মানে এটা ভেতরের কোনো লোকের কাজ। এই চিন্তায় আমি রাতে ঘুমাতেও পারিনি, এমনকি পোশাকও বদলাতে পারিনি। আমার এখন একটু আরাম করা উচিত। কিন্তু গাওশুন তাকে বাধা দিয়ে বলে, আপনি আরাম করতে পারেন না। জিনশি একটু অলসতার ভাব নিয়ে বলে, আমি জানি, আমি যাই বলি না কেন তুমি আমাকে ছাড়বে না। আমরা তো এতদিন ধরে একসাথেই আছি। গাওশুন তখন জিনশির চুলে আটকানো একটা কাঁটার দিকে ইশারা করে বলে, আপনি আপনার হেয়ার পিনটাও খোলেননি। আমার মনে হয় গার্ডেন পার্টিতে কেউই আপনার আসল পরিচয় বুঝতে পারেনি। এই হেয়ারপিন বা চুলের কাঁটাটা সাধারণ কোনো কাঁটা নয়, এটি উচ্চ পদের পরিচায়ক। জিনশি যে আসলে কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এই হেয়ারপিনটা তারই প্রতীক, কিন্তু সে তার পরিচয় গোপন করে রেখেছে। অন্যদিকে মাও মাও তার বন্ধু শাওলানের সাথে দেখা করে। শাওলান তাকে জিজ্ঞেস করে যে সে কোনো হেয়ারপিন পেয়েছে কিনা। মাও মাও জানায় যে সে কয়েকটা পেয়েছে। এই কথা শুনে শাওলান উচ্ছ্বসিত হয়ে বলে, তার মানে তো তুমি এবার ইনার প্যালেসের বাইরে যেতে পারবে। মাও মাও চমকে গিয়ে এর আসল মানে জানতে চায়। শাওলান তখন ব্যাখ্যা করে, ইনার প্যালেসের নিয়ম অনুযায়ী তুমি বাইরের কারো সাথে দেখা করতে পারবে না, কিন্তু যদি কোনো বিশেষ ব্যক্তি বা পুরুষ তোমাকে স্পন্সর করে তাহলে তুমি কিছুদিনের জন্য বাইরে, যেমন তোমার বাড়িতে ঘুরতে যেতে পারো। এই হেয়ারপিনগুলোই হলো সেই স্পন্সরশিপের প্রতীক। মাও মা তখন বুঝতে পারে যে ইংহুয়া তাকে এটাই বোঝাতে চেয়েছিল। সে শাওলানকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে মনে মনে তার পাওয়া 4টি হেয়ারপিনের কথা ভাবে, যার মধ্যে 2টো পুরুষদের। কিন্তু পরক্ষণেই সে বলে, না, এর মধ্যে একজন পুরুষ নিজের বিশেষ অংশ হারিয়ে ফেলেছে, তাই ওকে পুরুষ বলাটাই বেকার হবে। আর এই কথা বলেই মামাও সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি লিহাকু নামে একজন সামরিক অফিসার মাও মাওয়ের কাছ থেকে একটা বার্তা পায়। সে বার্তাটা দেখে ভাবে, আমি তো শুধু সান্ত্বনা দেওয়ার জন্য হেয়ারপিনটা দিয়েছিলাম, আর ও তো এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ওয়েট, আমি তো ওখানে শুধু একজনকে হেয়ারপিন দিয়েছিলাম, তার মানে এটা সেই সুন্দরী মেয়েটাই। আমি ওকে এখন কি করে মানা করি? এরপর মাও মাও আর লিহাকু মুখোমুখি হয়। লিহাকু প্রথমে মেকআপ ছাড়া মাও মাওকে চিনতেই পারে না। মাও মাও নিজের পরিচয় দিলে সে অবাক হয়ে বলে, মেয়েরা সত্যি মেকআপ দিয়ে নিজেদের পুরোপুরি বদলে ফেলতে পারে। লিহাকু কিছুটা অহংকার দেখিয়ে বলে, তুমি আমাকেই কেন ডাকলে? তুমি একটা ছোট মেয়ে হয়ে আমার সুবিধা নিতে চাইছো, তাই না? মাও মাও এখানে একটা দুর্দান্ত চাল চালে। সে বলে, এর বিনিময়ে আমি আপনাকে ভার্ডিগ্রিজ হাউসে 3 জন বিখ্যাত রাজকুমারীর মধ্যে একজনের সাথে দেখা করিয়ে দিতে পারি। এই কথা শুনে লিহাকুর চোখ কপালে ওঠে। সে বলে, আমার 1 বছরের মাইনে তো ওই হাউসের 1 রাতের ফিজ। মাও মাও তখন তাকে 3টি চিঠি দেখিয়ে যে কোনো একটি বেছে নিতে বলে। লিহাকু বিশ্বাসই করতে পারে না। তখন মাও মাও এখানে একটু নাটক করে লিহাকুকে বলে, তোমার বিশ্বাস হচ্ছে না তো? কোনো ব্যাপার না, আমার কাছে আরো 2টো অফার আছে। আর এই কথা বলেই মাও মাও 2টো হেয়ারপিন বের করে, যেটা দেখে লিহাকু বলে, গোলাপি আর রূপলি হেয়ারপিন, এ তো আমার থেকেও উঁচু র্যাঙ্কের লোকের হেয়ারপিন। ইয়ার, আমার সাথে এসব কি হচ্ছে? আর এই মেয়েটা কি জিনিস রে বাবা? কিন্তু যদি এই মেয়েটা সত্যি বলে, তাহলে আমি ওই 3 রাজকন্যার সাথে দেখা করার এমন সুযোগ হারিয়ে ফেলবো। তখন মাও মাও বলে, তো তুমি কিছু ভাবলে? তখন লিহাকু এখানে একটু নার্ভাস হয়ে বলে, আমি হার মানছি, আমি তোমার জন্য অনুমতি
অনুমতি চেয়ে তোমাকে বাড়ি নিয়ে যাব। জেট প্যাভিলিয়নের সবাই মাও মাওকে অভিনন্দন জানায়। গিও কিউই আর হোংনিয়াং আড়ালে হাসাহাসি করে, কারণ মাও মাও এখনো হেয়ারপিনের আসল রোম্যান্টিক অর্থটা বোঝেনি। গিও কিউই ভাবে জিনসির জন্য খারাপ লাগছে, কিন্তু ওকে খবরটা দেওয়ার পর ওর মুখটা কেমন হয় সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। আর ঠিক তাই হয়। জিনসি যখন তার সব কাজ শেষ করে মাও মাওর সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, তখন গিও কিউই তাকে খবর দেয় যে মাও মাও অন্য একজনের সাথে 3 দিনের জন্য বাইরে গেছে। এই কথা শুনে জিনসির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মুখের হতাশ আর কষ্টমাখা অভিব্যক্তি দেখে গিও কিউই নিজের হাসি আর চেপে রাখতে পারে না। এরপর আমরা মাও মাও আর লিহাকুকে ভার্ডিগ্রিস হাউসের দিকে যেতে দেখি। লিহাকু রাজকুমারীর সাথে দেখা করার উত্তেজনায় প্রায় পাগল হয়ে যাচ্ছে। মাও মাও তাকে শহরের সবচেয়ে বিখ্যাত প্লেজার ডিস্ট্রিক্টের ব্যাপারে বলতে থাকে। এই 3 রাজকন্যাকে এখানকার সবাই পুজো করে। ওদের 3 জনের সাথে দেখা করাটা সম্মানের ব্যাপার, আর এখানকার সব মেয়েরা ওদের মতো হতে চায়। কিন্তু এটা সহজ নয়। যদি ওরা রক্ষিতা হয়েও যায়, তাহলেও এই কথার কোনো গ্যারেন্টি নেই যে ওরা বিক্রি হবে। আর মাও মাওয়ের এতটুকু ভাবতেই ওরা দুজন ভার্ডিগ্রিস হাউসে পৌঁছে যায়। তখনই মাও মাও লিহাকুকে বলে, এখানে মাঝারি থেকে শুরু করে সুপার হায়ার র্যাঙ্ক পর্যন্ত রক্ষিতাদের রাখা হয়, তাই এই জায়গাটা খুব বিখ্যাত। তারা সেখানে পৌঁছাতেই মাও মাও তার পুরনো দিনের দাদিমাকে দেখে ছুটে যায়, যিনি ওই হাউসের মালকিন। কিন্তু সেই দাদিমা তাকে দেখেই সজোরে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। লিহাকু চমকে ওঠে। মাও মাও উঠে দাঁড়িয়ে বলে, এই লাথিতে আমার পুরনো দিনের সব স্মৃতি তাজা হয়ে গেল। দাদিমা লিহাকুকে দেখে খুশি হন এবং তাকে রাজকুমারী পাইলিং এর কাছে পাঠিয়ে দেন। অন্যদিকে মাও মাও দাদিমার সাথে টাকা পয়সার হিসেব মেটায়, কিন্তু দাদিমা বলে এটা পাইলিং এর জন্য যথেষ্ট নয়। ও ওইরকম বডিওয়ালাদের এমনি এমনি ছাড়বে না, তাই তুমি বাকি অর্ধেক টাকা পরে দিয়ে দিও, আমি তোমার ধার লিখে রাখবো। এই কথা শুনে মাও মাও বলে, আমি এটা শোধ করতে পারবো না। তখন দাদিমা বলে, যদি এমনই কথা হয় তাহলে তুমি আমাদের জন্য এরকমই জোয়ান কাস্টমার আনতে থাকো, যাতে আমরা এই ধরনের ছেলেদের লম্বা সময় ধরে ব্যবহার করতে পারি। এই কথা শুনে মাও মাও ভাবে, এর মধ্যেও কি ও চলতে পারে? না, এমনটা হতেই পারে না। যদি ও এখানে আসে তাহলে তো সব রক্ষিতাই ওর ওপর ফিদা হয়ে যাবে, আর এই কোঠার ব্যবসাটাই শেষ হয়ে যাবে। আমার ওই হাতুড়ে ডাক্তার আর গাউসুনের জন্য খারাপ লাগছে। তখনই দিদা বলে, তোমার বাবা তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছেন, যাও আগে ওনার সাথে দেখা করে এসো। অবশেষে মাও মাও নিজের বাড়ির দিকে রওনা দেয়। শহরের জমকালো এলাকা ছেড়ে সে একটা সাধারণ গরিব বস্তির দিকে এগিয়ে যায়। নিজের পুরনো গলিতে এসে তার মনে হয় কিছুই বদলায়নি। সে তার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বলে, বাবা আমি বাড়ি ফিরে এসেছি। ভেতর থেকে একজন স্নেহময়ী বৃদ্ধ উত্তর দেন, স্বাগতম আমার বাচ্চা, আমার সাথে দেখা করতে তুমি অনেক সময় নিয়ে নিলে। রাতের বেলা মাও মাও তার বাবাকে প্রাসাদে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তার বাবা সব শুনে তাকে বিশ্রাম করতে বলেন। মাও মাও ঘুমিয়ে পড়লে তার বাবা তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলেন, ইনার প্যালেস, বাহ, আমার ভাগ্যের এ কেমন মোড়। তো বন্ধুরা, মাও মাওয়ের বাবার এই শেষ কথাগুলো শুনে তোমাদের কি মনে হচ্ছে? এই লোকটা আসলে কে, আর ইনার প্যালেসের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? আর এই পর্বে আমরা হেয়ারপিনের আসল মানেও জানতে পারলাম। জিনসির জন্য একটু খারাপ লাগলেও মাও মাওয়ের এই নতুন যাত্রাটা বেশ রোমাঞ্চকর হতে চলেছে। এর সাথেই আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।